শ্রদ্ধা নমস্কার এবং অভিনন্দন জানিয়ে সকল দর্শক বৃন্দকে শ্যামবাটি বাবা রামেশ্বর যাত্রা সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সকলের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি আজকের যাত্রা অনুষ্ঠান। শান্তি তুমি কোথায়? রচনা যাত্রা মাইকেল প্রয়াত ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। নির্দেশনায় পরিকল্পনায় দৃশ্য রূপায়ণে তাপস বসু। সহ নির্দেশনায় সনাতন সামন্ত। দল ম্যানেজার শিশির ঘোষ। সহযোগিতায় তারা শঙ্কর মন্ডল। সর্বতোভাবে সহযোগিতায় চাঁদর মনসা মাতা ক্লাব। পরিবেশনায় আপনাদের আশীর্বাদ ধন্য শ্যামবাটি বাবা রামেশ্বর যাত্রা সংস্থা। শুরু করছি যাত্রা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত, তাপস বসু নির্দেশিত, রূপায়িত, পরিকল্পিত শ্যামবাটি বাবা রামেশ্বর যাত্রা সংস্থা পরিবেশিত অশ্রুসদল বাস্তবধর্মী কীর্তিবহুল সামাজিক যাত্রাপালা শান্তি তুমি কোথায়? শান্তি তুমি কোথায়? কি হলো? কোনো ঘর থেকে কোনো সংসার থেকে শান্তি তো সাড়া দিচ্ছে না। কতদিন আমি পথে ঘাটে প্রান্তরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে শান্তির নাম ধরে রেখেছি। রাম যেমন সীতাকে খুঁজেছিল, এই সুখও সেই রকম শান্তিকে খুঁজছে, কিন্তু শান্তি তো বলছে না এই যে সুখ আমি এখানে। শান্তি হারিয়ে গেছে, শান্তি হারিয়ে গেছে। পৃথিবীর জন্মের পর থেকে শুধু যুদ্ধ আর যুদ্ধ, এত যুদ্ধ হলে কি শান্তি থাকে? কিন্তু শান্তিকে তো থাকতেই হবে, বিশেষ করে এই ভারতবর্ষে। কারণ এই ভারতের মহাভারতেই তো শান্তি পর্বের প্রতিষ্ঠা। আমি শান্তিকে খুঁজে বার করবো। শান্তি তুমি শান্তি কোথাও নেই। শান্তি না থাকলে সমাজ চলছে কি করে? সমাজ চলছে না, সংসার চলছে কি করে? গাড়ির মতো ঠেলে ঠেলে পৃথিবী চলছে কি করে? কোলে কোজা দিয়ে তালি তাপ্পি মেরে। ঠিক বলেছিস, ঠিকই বলেছিস পুলকেশ। গরিব মানুষ যেমন ছেঁড়া জুতো পরে তালি মেরে চালায়, সেরকম পৃথিবী চালানোর কর্তারাও ধাপ্পায় তাপ্পি মেরে পৃথিবীটাকে রানিং পজিশনে রেখেছে। সেই জন্যই তো আমি মাঝে মাঝে শান্তিকে খুঁজতে খুঁজতে আমার এই ছেঁড়া জুতোটা তুলে ধরে বলি, মহাশয়গণ, আর কতদিন এমনি তাপ্পি মেরে চালাবেন? তুই কি মনে করেছিস এদের প্রত্যেকের মনে শান্তি আছে? নেই, না রে না, নেই। দেখ, প্রত্যেকটি মাথা অশান্তির জ্বালায় চলছে। হ্যাঁ, কেউ ভাবছে বাড়ির ভাবনা, কেউ ভাবছে চাকরির ভাবনা, আবার কারো ভাবনা শুধু টাকার ভাবনা নিয়ে। কেউ গাড়ি, কেউ
কি আছে মানুষের শান্তি? কেউ শান্তিকে খুঁজছে না। আমি শান্তিকে খুঁজবো, আমি আমার শান্তিকে খুঁজে বার করবো। শান্তি তুমি শান্তি তুমি কোথায়? শান্তি তুমি কোথায়? বলতে বলতে যে পাগলটি চলে গেল। ওকে আপনারা চেনেন? চেনেন না? ও আমার ছেলেবেলার বন্ধু, নাম সুখময়। প্রথম পক্ষে স্ত্রী মারা যাবার পর ও শান্তিকে বিয়ে করেছিল। বাবা শুভঙ্কর, মেজ ভাই চিন্ময়, ছোট ভাই তন্ময়, এই নিয়েই গড়ে উঠেছিল সুখ শান্তির ভালোবাসার সংসার। কিন্তু সুখ যে বড় ক্ষণস্থায়ী, তাই ওই সুখ আর শান্তির সংসারে উঠলো ভয়ঙ্কর ঝড়। আসছিল হঠাৎ পাদিকের গলিতে ঢুকে গেল বে। ও আহা, মানে মারটার কি চেহারা পাইনি। মারটা যখন হেসে দুধে গলিতে যায়, তখন ওই দয়ারামের চায়ের দোকানে বসে হাতে চায়ের চুমুকে দিতেই ভুলে যায়। আরে তুই ঠিক বলেছিস, ওই মালটাকে দেখে না ওরা নিজের চালটা কেমন করে। কিন্তু বললে কি হবে বস, ওটা আমাদের লিডার। তুষার মল্লিকের পছন্দ করাইয়ে দেখতে পাবি, বাট ডাকতে পারবি না। মালটা এদিকে নিয়ে যাচ্ছে। আমরা একটু আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি। চল। ঠিক আছে। আরে বাবা, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। যা বাবা, বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে বাসটা আমি মিস করে ফেললাম। এখন ওয়েট করা ছাড়া আমার কাছে যে আর কোনো পথ নেই। উফ বাবা, যা ব্যবসা গরম। কি আপনারা কলেজ স্টুডেন্ট, আপনার মতোই বাস ফেল করেছি। হ্যাঁ, আপনার মতন পরের বাসের অপেক্ষায় দাঁড়িয়েছি। আচ্ছা, এক কাজ করলে হয় না? আরে কি কাজ? না মানে এই ব্যবসা গরমে দাঁড়িয়ে পচে মরার চেয়ে এই তিনজন মিলে ওই চায়ের দোকানে ফ্যানের তলায় বসে যেমন গল্প করলে কেমন হয়? আরে ভেরি গুড আইডিয়া। আরে চলুন। ভেরি গুড আইডিয়া। তাহলে এতক্ষণে আপনারা দেখছি একটা ঠিক কথা বলেছেন। বলিনি? একদম। কিন্তু আমি একটা কথা ভাবছি জানেন, আমি ভাবছি ওই চায়ের দোকানে বসে ব্যবসা গরমে চা না খেয়ে তার থেকে চলুন না ট্যাক্সিতে বসে ফুরফুর হাওয়া খেতে খেতে আমরা তিনজনে মিলে বাবুঘাট কিংবা একটু লেক গার্ডেনে ঘুরে আসি। আইডিয়া। আমি ট্যাক্সি ডাকবো? আরে বাবা দাঁড়ান একটু ওয়েট করুন, এক্ষুনি আমার এক কলেজের বান্ধবী আসবে। আরে দারুণ। আরে কি ব্যাপার বলুন তো, আপনারাও তো দূরে বসলেন কেন? কাছে এসে বসুন। আমরা হ্যাঁ, আরে বাবা কাছে এসে না বসলে কি জমি আড্ডাটা মারা যায়? আপনি ঠিক বলেছেন। আসলে ভীষণ ভীতু ছেলে। হ্যাঁ। আরে ভীতু নয়, আমি হলাম একটু সভ্য ভদ্র, বুঝলি? তা তো দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা কি করো? আমরা হ্যাঁ। মানে কলেজে পড়ি। হ্যাঁ, পড়ি তো কলেজে। আমি স্কটিশে আর ও সেন্ট জেভিয়ার্স। বাবা, আমিও স্টুডেন্ট, তোমরাও স্টুডেন্ট। অতএব তোমরা আমার বন্ধু আর আমি তোমাদের বান্ধবী হলাম। সত্যি, এই তোমাদের হাত ছুঁয়ে বলছি, সত্যি। আচ্ছা কি ব্যাপার, তখন থেকে ওইভাবে তাকিয়ে আছো কেন? তোমরা ক্যাবলার মতন রয়েছো কেন? আরে বাবা কথা বলো, গল্প করো, দরকার পড়লে সিগারেট খাও, আর যদি বার থাকে না তাহলে আমাকেও একটা দাও। আমি এখানে সিগারেট খাবো না। আচ্ছা আমি এখানে সিগারেট খেলে কেউ যদি আবার দেখে ফেলে তাহলে কি হবে? আরে বাবা, কে দেখবে? দুপুরবেলা বাস স্ট্যান্ডে কেউ কোথাও নেই। তাছাড়া থাকলেই বা ক্ষতি কি? এখন তো কত মেয়ে সিগারেট খায়। আমার বান্ধবীও তো সিগারেট খায়। কই তোমার বান্ধবী? এখনো তো এলো না। আরে বাবা এক্ষুনি এসে পড়বে। দেরি হয়ে যাচ্ছে। এই আমি ট্যাক্সি ডাকি। এই ট্যাক্সি! জাস্ট ওয়েট আ মিনিট। তোমাদের খুব তাড়া
তাই না? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি যদি তোমাদের মেয়ে বান্ধবী না হয়ে ছেলে বন্ধু হতাম, তাহলে আমাকে নিয়ে তোমরা এইভাবে ট্যাক্সি করে ঘুরে বেড়াতে পারতে? কিংবা আমি যদি যুবতী না হয়ে বুড়ি থুতথুরি হতাম, তাহলে আমাকে নিয়ে এইভাবে লেক গার্ডেনে ঘুরতে যাওয়ার জন্য তোমরা এইভাবে করে ঘন ঘন সিগারেট খেতে পারবে? কি ভেবেছো তোমরা? চোখে চশমা পরে থাকলে তোমাদেরকে আমি চিনতে পারবো না, তাই না? স্কাউন্ডার, তোমরা নিজেদেরকে স্টুডেন্ট বলে পরিচয় দিচ্ছ। আচ্ছা আমাকে একটা কথা পরিষ্কার করে বলো তো, তোমাদের ঘরে কি মা বোন বলে কেউ নেই? এই সিরাজ, মালটা টুক দিয়ে সিটিভির আমাদের চিনে ফেলে দেবে। আমি চিনে ফেলেছে তো কি হয়েছে? ও যা যাচ্ছে বলে ওকে ছেড়ে দেবো? অক্ষণে না, মালটাকে এক্ষুনি এখান থেকে তুলে নিয়ে যাবো। নাই, ওরে সাবাস, আমাকে তুলে নিয়ে যাবে? এসো এসো দেখি তোমাদের কত বড় কামাল। আরে আসো আসো, কুইক 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 কুইক, এসো, হারি আপ হারি আপ। আমরা মরে গেছিস, তোরা একদম ডেড বডি হয়ে গেছিস। তাহলে তোদের সামনে দাঁড়িয়ে ওই মেয়েটা বোম্বে ফিল্মের নায়িকার মতো চুস্কি বাজাতে পারে? তা কোন ডাক্তারের প্রেসক্রিপশন? এমবিবিএস না এমডি? সিমটম দেখে আগে চোখ, তারপর মুখ, তারপর বুক, তারপর চিৎকার, তারপরে পুলিশ এসে আচ্ছা করে পেদাই দিয়ে একেবারে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাওয়ার আগে নিজের বাড়িতে ওই ইয়েটা হয়ে যা, মানে ওই ধুলো সজ্জাটা। খবরদার বলছি, এক পাও এগোবেন না, তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। তুষার মালিককে তুমি পুলিশের ভয় দেখাচ্ছ না? তুমি কোথায় জানো না? ওই পুলিশটা আমরা একদম পালিশ করে রেখে দিয়েছি। দেখতেন বিরাট, আপনাকে তুলে নিয়ে আয়। খবরদার বলছি, আমার দিকে কিন্তু এক পা এগোবে না, তাহলে না ওদেরকে লাথি মেরে ওদের বুক দুটো আমি একবারে ভেঙে দেবো। খবরদার বলছি, একদম আমাকে নিয়ে হাসাহাসি করবে না। ছেড়ে দাও বলছি, চলে যাও এখান থেকে। কি ভেবেছো কি তোমরা? আমরা কি নারীরা আগেকার যুগের মেয়েদের মতো অবলার সাথে বসে আছি? আমরা লেখাপড়া শিখেছি, আমরা চাকরি করতে শিখেছি, তাই তো ছেলেদের অনেক দায়িত্ব আমরা নিজের হাতে নিতে শিখেছি। আমার বেডরুমে গিয়ে আমাকে বুকে তুলে নিতে তুমি আপত্তি করছো কেন মাইয়া? ছেড়ে দাও বলছি, বাঁচাও! আমি সন্ত্রাসুদান সংস্থাপনা খেয়ালি বিধির ভঙ্গ করে গোবিন্দ, আমি বিদ্রোহী বিধু ভগবান বুকে রেখে দিই পদচিহ্ন। আমারও নাম তুষার বললে পুলিশের ভাই বলে তোকে আমি বিয়ে করবো না, ক্ষমা করবো না। আরে যা যা যা, উঠানি মানুষরা পালিয়েছিস, ভালোই করেছিস, নাহলে আরেকটা কথা বললে আমার মাথাটা গরম হয়ে যেত, আর তখনই এই একখানি ক্যারেক্টার চালিয়ে তোকে পাঠিয়ে দিতাম পিজি হাসপাতালে। এই তুমি এখন এখানে দাঁড়িয়ে কাটছো, যাও 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 যাও, বাড়ি যাও। না মানে আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য একদম মিথ্যে কথা বলতে আসবে না, ধন্যবাদ জানানোর জন্য দাঁড়িয়ে আছে। সব মেয়েগুলো একই রকমের, রাস্তায় বেরিয়ে ছেলেদের সঙ্গে নাড়া করবে, তারপর একটা কেলেঙ্কারি কাণ্ড বাঁধিয়ে চিৎকার করবে, কে আছো বাঁচাও।
কথা বলবে না। সবাই মস্তান ঠেকাতে ঠেকাতে আমার নামটাও ওই মস্তানের খাতায় উঠে গেছে। তাই তা মস্তানের উপর যারা মস্তানি করে তারা তো সব থেকে বড় মস্তান হয়। কি বলে? আপনি আমায় চড় মারলেন? সত্যি সত্যি আমার ভুল হয়ে গেছে। দেখুন এই অন্যায় দেখলেই না আমি আমার মাথা ঠিক রাখতে পারি না। এই দেখুন না, আপনি আমার অপরিচিতা, কিন্তু আমি তো কেমন আপনাকে প্রথম থেকে তুমি তুমি করে কথা বলছি। প্লিজ 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 আপনি আমাকে ক্ষমা করুন। হে আপনি কি বলছেন? আপনি যদি ঠিক সময় এসে না পড়তেন আমার যে কত বড় ক্ষতি হতো তা আমি নিজেই জানি না। আপনি 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 আমাকে ক্ষমা করবেন? ম্যাডাম বলুন। নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল খাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল খাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে। মিষ্টি মিষ্টি, কি দারুণ মিষ্টি এই সন্দেশটা। নিশ্চয় নিশ্চয়ই কোনো নাম করা দোকানের। হ্যাঁ ঠিক বলেছি, ভীমনাগে। সুগার হবার আগে এই ভীমনাগের সন্দেশ আমি রেগুলার খেতাম। যা ফুরিয়ে গেল, আর একটু হলে খুব ভালো হতো। পবন, এই পবন, আমাকে ডাকছেন কর্তা বাবু? হ্যাঁ এদিকে আয়, শুনে যা। আর কথা শুনি বলুন তো কর্তা বাবু। ওদিকে বৌদিমণি ডাকছে, এদিকে আপনি ডাকছে, আবার মহেশ ডাকছে বাজার থেকে কি আনতে হবে তা জানার জন্য। আমার হয়েছে যত জ্বালা। তাড়াতাড়ি বলুন কি বলবে। আরে আস্তে আস্তে, জানিস তো এই বাড়িতে একটা রাই বাগিনী থাকে, উল্টো পাল্টা দেখলে একেবারে ঝাঁপিয়ে পড়বে। শোন শোন, কাছে আয়। বলুন। বৌমা কোথায়? বৌমা ঠাকুর ঘরে লক্ষ্মী পুজো করছে। সুকমাই থানা থেকে ফেরেনি তো? না। এই দেখ, ওই বৌমার তো লক্ষ্মী পুজো করে ঠাকুর ঘর থেকে বেরোতে দেরি আছে। হ্যাঁ। এই সুযোগে তুই ফ্রিজ থেকে আর একটু মিষ্টি এনে আমাকে দে। বলুন কি কর্তা বাবু, এই ব্লাড সুগারের রুগী আপনি, আবার মিষ্টি খাবেন? বাজে বকিস না তো। এই বাড়িতে সবাই আমাকে জ্ঞান দেওয়ার জন্য বসে আছে। মিষ্টি খাবে না, সিগারেট খাবে না, যত সব। এই নে, এই নে 50টা টাকা রাখ, সিনেমা দেখবি। বাবু। আহা, তুই ব্যাপারটা বুঝছিস না কেন? ওই বড় ছেলে সুখময় এখনো থানা থেকে ফেরেনি, আর মেজো ছেলে চিন্ময় বন্ধুদের নিয়ে কোথায় বেড়াতে গেছে, আর ছোট ছেলে কলেজে। আর তাই বাগিনী শান্তি বৌমা লক্ষ্মীর ঘরে বসে মা লক্ষ্মীর পুজো করছে। এই সুযোগে আমি আমার যা খুশি তাই করবো। মিষ্টি খাবো, সিগারেট খাবো। যা যা যা, দেরি করিস না, যা। ঠিক আছে যাচ্ছি, তবে তবে ওই বৌদিমণি যদি জানতে পেরে আমাকে বকাবকি করে তাহলে কিন্তু আমি সব বলে দেবো। টাকা দিবি না? টাকাটা আপনার পকেটেই রাখুন, ওই দোকানে গিয়ে লুকিয়ে লুকিয়ে সিগারেট কিনতে হবে তো। সামান্য একটা রান্নার ঠাকুর, সেও আমার দিকে নজর রেখেছে। তার আগে বেলা কেন সব ওই শান্তি বৌমার শিক্ষে। আমার 3 ছেলে, ঠাকুর চাকর, এমনকি আমি পর্যন্ত ওই মেয়েটার ভয়ে একবারে অস্থির। আজ যদি ভিন্নি বেঁচে থাকতো তাহলে বুঝতো ঠেলা। কথা বাবু। কিরে কিরে বেটা মহেশ, এনেছি? এনেছি। আরে দে, একটু একটু লুকিয়ে সাবধানে দে।
ওই বেটা পবন ঠাকুরটা একেবারে হার মজা, দেখতে পেলে এক্ষুনি বৌমাকে গিয়ে বলে দেবে। এই নিন। হ্যাঁ, মাত্র একটা? হ্যাঁ, বাকি 9টা সিগারেট আমি আমার সবার ঘরে বালিশের তলায় রাখবো। আপনি লুকিয়ে লুকিয়ে গিয়ে খেয়ে আসবে। বাহ বাহ বেটা বাহ, দারুণ বলেছিস। শান্তি বৌমা, তুমি কিছুই টের পাবে না। ওই বলি হাত করে দেখছিস কি? সিগারেটটা ধরিয়ে দে। এই নিন। একেই বলে সুস্টান, বুঝলি? যা যা দিয়ে বাজা। যাচ্ছি কান্তিবাবু। তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ হ্যাঁ, সে তো রইলই। কিন্তু একটা কথা করতে বাবু, আবার কি কথা? ওই লুকিয়ে লুকিয়ে একটা সিগারেট খাওয়াতে পারবো ঠিকই, কিন্তু মিষ্টি একটুও না। আরে যা 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 যা, আমার মিষ্টি জোগানোর জন্য ওই পবন ঠাকুর আছে। আর তাছাড়া আমার এত ভয় চাই বাকি? বস্তুর মতো আমি এই বাড়ির গার্জেন, সবাই তো আমাকেই ভয় করবে। ওই সুগমায়ের প্রথম পক্ষে স্ত্রী কমলা, সে যেমন আমাকে ভয়ও করতো, আবার ভক্তিও করতো। হতভাগিনী মেয়েটা বাচ্চা হতে গিয়ে মারা গেল। আমি জোর করে সুগমায়ের দ্বিতীয়বার বিয়ে দিলাম, সংসারে শান্তি এলো। আমি পবন, এই নিন আপনার মিষ্টি। তাড়াতাড়ি খেয়ে ফেলুন, ওই বৌদিমণির পুজোর ঘর থেকে বেরোতে আর বেশি দেরি নেই। হ্যাঁ, দেরি নেই। তাহলে তাহলে আগে সিগারেটটা খেয়ে নি, তারপর মিষ্টি খাবো। কমলা কমলা খুব ভালো মেয়ে ছিল। শান্তি শান্তি যেন আরো ভালো। সুখের চেয়ে বয়সে কম হলে হবে কি, শান্তি বৌমা সব কিছু মানিয়ে নিয়েছে। স্বামী, শ্বশুর, দুই দেওর, এক কথায় গোটা সংসারটাকে সে হাতের মুঠোয় করে রেখেছে। কিন্তু ওই যে জাত কেউটের বাচ্চা, অন্যায় দেখলেই ফুস। আচ্ছা, আমি শ্বশুর, আমি কেন তাকে এত ভয় করবো? বাবা, কি ব্যাপার? আমি এলাম, আপনি ঘুরে বসে পড়লেন, ডাকলাম সাড়াই দিচ্ছেন না। ব্যাপারটা কি? মুখে মিষ্টি আছে বুঝি? মিষ্টি কে বলতে? মিষ্টি বৌমা, তোমার বড্ড সন্দেহ আছে। সন্দেহবাতিক, আপনি মিষ্টি খাননি? মোটেই না, মোটেই না, আপনি মোটেই না। মিষ্টিও খেয়েছেন, সিগারেটও খেয়েছেন। সিগারেট? কি যে বলো বৌমা, আরে ডাক্তার আমাকে সিগারেট খেতে বারণ করেছে না। সেই জন্যই তো আপনি লুকিয়ে লুকিয়ে মিষ্টিও খাচ্ছেন, সিগারেটও খাচ্ছেন। মানে বৌমা? চুপ, একদম চুপ। আমার চোখে আপনি একদম কাঁধে দিতে পারবেন না। আমি ঘরে এসে আপনাকে মিষ্টির প্যাকেট লুকোতে দেখেছি, আর সিগারেটের গন্ধও পেয়েছি। গন্ধ পেয়েছো? পেতেই পারো না, পেতেই পারো না, কারণ 7 দিন হলো আমি সিগারেট ছুঁইনি পর্যন্ত। সিগারেট ছুঁড়নি বাবা? এটা কি বাবা? মানে বৌমা, মানে ওঠান বলছি। কি ভেবেছেন আপনি? হ্যাঁ, কি ভেবেছেন এইরকম অনিয়ম করবেন? হ্যাঁ, আপনি সিগারেট খাননি, মিষ্টিও খাননি, তাহলে লুকিয়ে লুকিয়ে মিষ্টি আমিই খেয়েছিলাম, এই সিগারেটটা আমিই টেনেছিলাম, তাই না বাবা? মানে বৌমা, বাবা, আপনি তো এইরকম অনিয়ম করে হাসতে হাসতে স্বর্গে চলে যাবেন, কিন্তু আপনার 3 ছেলের জন্য, এই সংসারের জন্য, আমার জন্য আপনি কি রেখে যাবেন বাবা? শুধু কান্না, কান্না আর কান্না। তাই না বাবা? সত্যি আমার ভুল হয়ে গেছে। আমি অপরাধ করেছি। তুই তোর এই বুড়ো ছেলেকে ক্ষমা করে দেবা। বাবা, ওরে মা, সেই এলি যদি আর 5টা বছর আগে আসতিস, তাহলে তোর শাশুড়ি দেখে যেতে পারতো লক্ষ্মীর ঘরে লক্ষ্মীর সাথে। এই লক্ষ্মী প্রতিবাদ করতে কোনো তফাৎ নেই রে বাবা, কোনো তফাৎ নেই। বাবা সেই এক কাণ্ড, একটু শাসন করলে লক্ষ্মী বলে ভুলিয়ে ভালিয়ে আমাকে শান্ত করে দেবে, কিন্তু আমি শান্ত হলে এই
সংসারটা চলবে। দু ভাই পুলিশে কাজ করে, ছোট ভাই তো পড়াশোনা নিয়ে ব্যস্ত। এত বড় সংসারটাকে সাজিয়ে গুছিয়ে কে ঠিক করে রাখবে? বাবুদা, মহেশদা, সব কাজ করে শিগগির এখানে ছুটে এসো। আজকে না ওদের কাছ থেকে আমি সব জেনে নেব। কি হয়েছে বৌদিমণি? কি হয়েছে বৌদিমণি? কিচ্ছু জানো না? নেকা চন্ডী কোথাকার। আগে না, আগে না, সব জানো তোমরা। বলো, ফ্রিজ থেকে বাবাকে মিষ্টি বার করে কে দিয়েছে? কে এনে দিয়েছে বাবাকে সিগারেট? বৌদিমণি আমি না, ও বেটা মহেশ, মহেশ। মিষ্টি এনে দিয়েছি আমি, আর তুই যখন ফ্রিজ খুলে মিষ্টি বার করছিলি আমি দেখিনি। আর তুই যখন ওই কর্তা বাবুর মুখে সিগারেটটা ধরিয়ে দিলি তার বেলায় দেখলে কেমন সুন্দর করে ধরা পড়ে গেলে? তোমরা দুজনে সমান পাপী, দুজনকে শাস্তি ভোগ করতে হবে। এই, তোমরা দুজনে কান ধরো, কান ধরো, 3 বার করে উঠবস করো। ধরো, বসো। 1 2 3। বৌদিমণি হয়েছে। হয়েছে হয়েছে মাস্টার দিদিমণি হয়েছে। তোমার ছাত্রদের আর শাস্তি দিও না। মহেশ, পবন, তোমরা যাও। আচ্ছা আচ্ছা বড় বাবু। সেলাম বড় বাবু, হাজার হাজার সেলাম। শুধু সেলাম দিলেই হবে না, আরো অন্য কিছু দিতে হবে। ছাড়ো তো। শান্তি, তুমি কি জানো তোমার আজকারা পেয়ে পেয়ে এবারে সকলে একেবারে মাথায় উঠে গেছে। বাড়ির কাজের লোক পর্যন্ত কেউ বাবাকে লুকিয়ে লুকিয়ে মিষ্টি এনে দিচ্ছে, সিগারেট এনে দিচ্ছে। আর তোমার মেজো ভাই সেই কবে বেড়াতে গেছে, এখনো ফেরার নাম নেই। তোমার ছোট ভাইয়ের কথা আর কি বলবো, সে তো কোনোদিন ঠিক সময় কলেজ থেকে বাড়ি ফেরে না। এইসব কোনো কিছু খবর রাখো তুমি? যারা পুলিশের চাকরি করে তাদের সংসারের খবর রাখার সময় থাকে না শান্তি? আমি জানি। তুমি জানো না শান্তি? পুলিশের মাথায় কত গুরু দায়িত্ব, শান্তি রক্ষার জন্য তাদের কি গভীর চিন্তা করতে হয়। যাক সে কথা, চিন্ময় হয়তো আজই বাড়ি ফিরবে, কিন্তু তন্ময় কি এখনো কলেজ থেকে ফেরেনি? শুধু আজ কেন, কোনোদিনই তোমার ছোট ভাই সঠিক সময় কলেজ থেকে বাড়ি ফেরে না। ফিরবেই বাকি করে। ছোট ভাই বলতে তুমি তো একেবারে অজ্ঞান। আতর দিয়ে দিয়ে একেবারে তুমি 12টা বাজিয়ে দিয়েছো। একদম বাজে কথা বলবে না। আমার যে তুমি তাকে বেশি আদর দাও। কি করবো বলো তো, কি করবো? সে যে যখন তখন আমার সঙ্গে গুন্ডামি করে। সে গুন্ডাই হবে। তোমার আস্কারা পেয়ে সে একটা পাক্কা গুন্ডা হবে, এই আমি বলে দিচ্ছি। বলছো তুমি পাকা গুন্ডা হবে? না 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 না, আমার ছোট ঠাকুরপো কলেজ থেকে দেরি করে বাড়ি ফিরতেই পারে, কিন্তু পাকা। শোনো, তোমাকে একটা কথা বলি, ভুলেই গেছিলাম বলতে। ওই মেজো ঠাকুরপোর দিকে তুমি না একটুখানি লক্ষ্য রেখো। কেন? আর ভাবগতিক বাপু, আমার ভালো লাগছে না। একটু ভালো কথা বলতে গেলে বাবুর মেজাজ গরম হয়ে যায়, বাবা কষ্ট পাবেন। এই ভেবে বাবাকে আমি কিচ্ছু বলতে পারিনি, তাই তোমাকে বলছি। আর শোনো, মেজো ঠাকুরপোর বালিশের তলা থেকে আমি একটা মেয়ের ফটো পেয়েছি। মেয়ের ফটো? হ্যাঁ গো, মেয়ের ফটো, একেবারে মেম সাহেবের মতো সাজ পোশাক। তাই বলছি তুমি একটু লক্ষ্য করো। তুমি বড় চলো শান্তি, থামো। আমাকে বিষয়টা একটু ভাবতে দাও। চিন্ময়ের বালিশের তলায় মেম সাহেবের পোশাক আশাক পরা মেয়ের ছবি। চিন্ময় পুলিশের চাকরি করে, আমার কোন মনে হয় কোন সমাজ বিরোধী মেয়ের ছবি হবে। না দাদা, মেয়েটা কোনো সমাজ বিরোধী নয়, মেয়েটা একটা ভালো ফ্যামিলির মেয়ে। তুমি কি করে জানলে ঠাকুরপো? আরে বাবা, আমি তো সেদিন ওই মেয়েটাকে গুন্ডাদের হাত থেকে উদ্ধার করলাম। আরে বাবা, তুই যে মেয়েটাকে উদ্ধার করেছিস আমরা সেই মেয়েটার কথা বলিনি। তবে অন্য মেয়ের কথা বলছি। অন্য মেয়ের কথা মারগুলি, আমি যে মেয়েটাকে উদ্ধার করেছি তার নাম হলো দীপিকা। ও বাবা রে বাবা, নামটাও জানা হয়ে গেছে। তার মানে আর একটা কথা বললে একেবারে থাম, 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 তুই এখান থেকে যা। কি হয়েছে? কি হয়েছে সুখ? ওই রকম করে চেঁচাচ্ছিস কেন? এ তনু কি কোনো অন্যায় করেছে? তনু কোনো অন্যায় করেনি, চিনু কোনো অন্যায় করেনি। অন্যায় করেনি আপনি, আপনার বৌমা, আপনারা কেউ কোনো ভুল করেননি। যত ভুল হয়ে গেছে আমার এ বাড়ির বড় ছেলে হয়ে জন্মগ্রহণ করে। বৌমার মতো তুইও আমাকে শাসন করছিস? কেন করবো না বাবা? আপনি যে আমাদের ছোট ছেলে, ওই শান্তি আপনার মা, আর এই সুখ আপনার বাবা। বাবা মা যদি সন্তানকে শাসন না করে তবে কে করবে বাবা? আমার কত সুখ, কত শান্তি। কিন্তু বাবা, আপনার সংসারে সুখ শান্তি বোধহয় আর বেশি দিন থাকবে না। সে কি? শান্তি, তুমি সেই ছবিটা নিয়ে এসো। আর এই ছবিতে দুজনেই আছে তো? হ্যাঁ হ্যাঁ, ছবিটা দেখাবো বলে
বাবা বাবা ঠাকুরপো, যাও এই ছবিটা তুমি তোমার দাদাকে বাবাকে দেখিয়ে দাও। বাবা, দাদা, এই দেখো আমাদের সংসারে দুঃখ আর অশান্তির ছবি। আমার আর তোরাকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি। আমি পারবো না, আমি পারবো না। বাবা কেন পারবি না? পকেট মারের কাজ তো সবচেয়ে সোজা। আরে আমরা যখন লাইনে এসেছিলাম না, তখন একদিনেই কাজটা শিখে গিয়েছিলাম। কিন্তু দীপেন্দা যদি আমায় ধরে ফেলে। আরে দূর বোকা, তোর এত সুন্দর মুখ, ভালো ভালো জামা প্যান্ট পরে থাকবি, কোন শালা তোকে পকেট মার বলে সন্দেহ করবে? আরে বাবা, সেই জন্যই তো এই তোদের মতন ছেলেকে যাদের স্কুলের ছাত্র বলে মনে হবে, সভ্য ভদ্র বলে মনে হবে, তাদের দিয়েই তো আমরা পকেট মারের কারবারটা করতে চাই। তোমরা চাইলো আমি তা করতে পারবো না। আমার বাবা না অনেক আশা নিয়ে আমার নাম রেখেছিল তাপস। বাবা বলতেন সৎ হবি, জীবনে কোনো মিথ্যা কথা বলবি না, দেখবি তোর কোনো কষ্ট হবে না। বাবার সেই কথাগুলোকে স্বপ্ন হয়ে আমার মনে পড়ে। কিন্তু তোর বাবা তো আমাদের বেঁচে নেই রে দেবো। কাজ থেকে ফেরার পথে আমার বাবা বাস অ্যাক্সিডেন্টে মারা গেল। বাড়িতে বিধবা মা, ছোট বোন, তাই তো সংসার চালানোর জন্য আমি সব ছেড়ে ছুড়ে এই কলকাতা শহরে এলাম শুধু চাকরির সন্ধানে। চাকরির সন্ধানে ঘুরতে ঘুরতে সে সেই মল্লিক মৌচাকে এসে পড়লি, তাই তো? হ্যাঁ, তোমাদের এখানে তো মিষ্টি তৈরি হয়, তোমাদের মিষ্টির দোকানে একটা বয়ের কাজ আমাকে দেবে বলেছিলে, কিন্তু তা না দিয়ে তোমরা আমাকে দিয়ে কোন কাজ করাতে চাইছো? এই মৌচাক মিষ্টি বিক্রি করা হলো আমাদের বাইরের ভেদ। আসলে আসলে ভিতরে ভিতরে আমরা 2 নম্বরই কারবার করি। তোদের মতন ছেলেদেরকে দিয়েই তো আমরা আমাদের 2 নম্বরই কারবারটা করতে চাই। তা তোমরা পারবে না, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে পালিয়ে যাবো। কোথায় পালিয়ে যাবে রে সোরে বাচ্চা? একবার যখন আমাদেরকে এই বেড়াতে ঢুকে পড়েছিস, এখান থেকে আর পালাবার সাহস নাই। মাথা গরম আছে, লিডার যদি জানতে পারে তুই আমাদের কথা শুনছিস না, তাহলে তোকে একেবারে জানে মেরে দেবে। তোমরা আমাকে জানে মেরে দিও না গো, বাড়িতে আমার বিধবা মা, ছোট বোন ছাড়া যে আর কেউ নেই। আমি টাকা না পাঠালে ওরা যে না খেতে মেরে পাওয়া যাবে। তাই আমি বলছি, আমি কাল থেকে তোমাদের কাছে কাজ শিখে কাজ শুরু করে দেব। শুধু আজকের দিনটা তোমরা আমাকে ছুটি দাও, ছুটি। আরে দে দে, ও যখন চাইছে তখন কাল থেকে ওর কাজটা শুরু করে দে। আরে যা আজ খেয়ে দিয়ে শুয়ে পড়। আর শোন, মনে রাখিস কাল থেকেই কিন্তু তোর ট্রেনিং শুরু। মনে থাকবে গো, মনে থাকবে। শুধু তোমরা আমাকে জানে মেরে দিও না, শুধু তোমরা আমাকে জানে মেরে দিও না। গান ভুবন ভরিয়ে দেবে, ভেবে ছিল একটি পাখি, হঠাৎ বুকে বিধিল যেতে, স্বপ্ন দেখা হলো থাকে গানে ভুবন ভরিয়ে ছিল একটি পাখি, হঠাৎ বুকে বিধিল যেতে, স্বপ্ন দেখা হলো পাখি।
বাদেও করলাম। এখন এখন বলো আমাদের লিডারের খবর কি? আরে লিডার এখন এসে পৌঁছায়নি, তবে এখন এসে পড়বে, আর এসেই হয়তো বলবে আগুন লেগে গেছে, আগুন। দারোগা সুকুমার সেনের সোনার সংসারে আগুন ধরিয়ে দিয়েছে ওর মেজো ভাই চিন্ময় সেন। কি বলছো দিদা? যেটা বলে সেই লাফান্ন মেয়েটাকে মনে পড়ে? আরে বাবা, যে মেয়েটাকে কাঁদবো বলে পড়ছিতে আমরা টপকে দিয়েছিলাম, ওরা সেই তোরাকে লাভ ম্যারেজ করেছে সেকেন্ড পুলিশ অফিসার চিন্ময় সেন। আর সেই নিয়ে ওদের বাড়িতে শুরু হয়েছে 51 পরিবারের চিরকালের সেই সেকেন্ড টয়া হিরোশিমা। সত্যি হয়ে যাবে অনেস্ট পুলিশ অফিসার সুকুমার সেনের সোনার সংসার। বাবু সাহেব, বাবু সাহেব, এই তো আমি আসিয়ে গেছে। তার মানে এই, কে তো আসতে বলেছে? বলছো আর কানাও শুনতে পায় না, আমাদের হাসি শুনে ওটা ভয় পেয়ে গেছে। এ ভজুয়া, ওই মালটা পাঁচ করে এনেছিস? আপনি বিশ্বাস করুন সাহেব, আমি 5 মাথার মোড়ে নাহি গিয়া। ভজুয়া, তোলার সঙ্গে দেখা করেছিস? ভোলা, ভোলা কাল আসিয়া যাবে। ठीक है, मैं जा रहा हूँ, हाँ, मैं जा रहा हूँ। আচ্ছা, তাদের লোক জোগাড় করেছে লিডার, কিন্তু লিডার দীপিকা শালির কি হবে? ওকে কি আমরা চিরদিনের মতন ছেড়ে দেব? শালি সেদিন হাতে এসে ও হাত খচকে বেরিয়ে গেছে, ও বেঁচে গেছে। হবে না, তুষার মল্লিকের হাত থেকে লিপিকা তোর যৌবনটা রক্ষা করতে পারবে না। শেষের যৌবনের দ্বীপপুঞ্জে আমি টিকস্টাকটিরা বাইপাস করে উড়িয়ে দেব। সে চন্দ্রের পুলিশ অফিসার সুকুমার সেনের ভাই নয়, সেদিন আমাদের হাত থেকে লিপিকাকে আউট করে নিয়ে গেছে। এই তুষার মল্লিকের চ্যালেঞ্জ, সেই শুয়োরের বাচ্চাটাকে আমি আউট অফ ওয়ার্ড করে সুকুমার সেনের ভাই, আই মিন সেকেন্ড পুলিশ অফিসার ওই চিন্ময়কে আমি হাত ধরেছি। কি হচ্ছে স্যার? আরে আগে যা বললাম তাই করুন। মিস্টার মল্লিক, লাইনে নামার আগে আমাকে একটু সিগন্যাল দিতে পারতেন তো? আরে দিতে তো চেয়েছিলাম স্যার, কিন্তু আপনি তখন ছুটি নিয়ে ওই গেছিলেন, মানে বেড়াতে গেছিলেন। দাঁড়াতে কোথাও যাই, তাহলে ওই রেজিস্ট্রি করে ডোরাকে দিয়ে ভুলে গেছিলাম হানিমুন করতে। আচ্ছা। যাক সে কথা, শুনুন, বলুন। ডোরাকে নিয়ে কালই আমি বাড়ি ফিরেছি। আর আমাদের বিয়েটাকে নিয়ে আমাদের বাড়িতে একটা ঠান্ডা লড়াই চলছে। তারই মধ্যে আমি জানতে পারলাম, কি জানতে পারলেন? লিপিকা নামে একটা মেয়েকে কিডন্যাপ করে আপনারা যখন নিয়ে আসছিল, তখন আমার ভাই তন্ময় মারপিট করে মেয়েটাকে বাঁচিয়েছে। কিন্তু আরে তুমি আমাকে বলতে দেন। আচ্ছা বলুন বলুন। আমার দাদা ব্যাপারে জানতে পেরে থানা থেকে সিপাহি নিয়ে বললেন রোজার কাজ করতে হবে। এই ব্যাপারটা আপনারা কি করে সামলাবেন? আপনারা কি করা যাবে এখন? চিন্তা কর, ভয় করলে চলবে না। এই শোন, আমাদের মধুচক্রের মেয়েগুলো নিশ্চয়ই বাইরে গেছে, এখন ফেরার কোনো সম্ভাবনা নেই। চিন্তা কর কিভাবে ম্যানেজ করা যায়, চিন্তা কর, আমিও চিন্তা করছি। আমি ডায়েরিটা নিয়ে এসেছি। আরে বাবা, ওতে একটা 50,000 টাকার চেক আছে, ওটা ছোট বাবুকে দিয়ে দাও। এই নিন স্যার, নতুন ডায়েরি। মিস্টার মল্লিক, সামনের মাসে ঠিক এইরকম একটা ডায়েরি। না, না, এবারে ডায়েরি নয় স্যার, তাহলে বৌদিমণির জন্য 2 ভরি সোনার একটা মানে ওই সিঁদুর কৌটো। আরে মশাই, আমার বইয়ের তো ইয়েই নেই, মানে সিঁথেই নেই। আচ্ছা, আপনারা যখন আবদার করে ওই সোনার সিঁদুর কৌটো দিচ্ছেন, তখন ওই সোনার সিঁদুর কৌটো থেকে সিঁদুরটা ছুঁড়ে ফেলে দিয়ে এই কৌটোটাকেই তুলে রাখবো, কি বলে? সেটা স্যার আপনার ওয়াইফ যেটা ভালো বুঝবেন আপনি সেটা করবেন। আপনি শুধু আমাদের ওই মানে ওই আলোটা খুব ভালো। এই
তাপস কোথায় রে তাপস? ওকে আমি আগে শিখিয়ে রেখেছি। ও এখন বোবা, আপনার একমাত্র বোবা ভাই। ওই তো, ওই তো। তুই আমার একমাত্র বোবা ভাই। আমার বোবা ভাইকে দেখতে এসেছে আমার দুই বন্ধু। কারণ ওরা কলকাতার বাইরে থেকে ব্যবসা করে। এই খবরটা মল্লিক মৌচাকের প্রোভাইডার মিস্টার তুষার মল্লিকের বাড়ি। বসতে আমি আসিনি, এসেছি মিস্টার তুষার মল্লিকের সঙ্গে দেখা করতে। আমি স্যার তুষার মল্লিক। আপনি তুষার মল্লিক? ওই পার্স ধরে তো তুষার আই মিন বরফের মতো ঠান্ডা কিছু পাচ্ছি না। কি করে পাবেন স্যার? ওই রেস্টুরেন্টের খাবার তৈরির জন্য পাশেই যে দাও দাও করে উনুন চলছে, ওখানে যে দারুণ হিট স্যার। এরা কারা? আমরা মিস্টার মল্লিকের বন্ধু স্যার। আই সি, বেড়াতে এসেছেন। আগে হ্যাঁ, দীপঙ্কর দত্ত। দীপঙ্কর দত্ত। আপনার নাম? আমার নাম স্যার স্বরাজ বিশ্বাস। স্বরাজ বিশ্বাস। আচ্ছা খোকা, তুমি এটা চেনো? আচ্ছা খোকা, তোমার নামটা কি বলো তো? ছেলেটা বোবা স্যার। আমার এই একমাত্র ভাই তাপস 7 দিন আগে সিঁড়ি থেকে পড়ে গিয়ে একবারে বোবা হয়ে গেছে স্যার। মিস্টার মল্লিক, আচ্ছা স্যার, আর এই খবরটা শুনে আমার দুই বন্ধু ওকে দেখতে এসেছে স্যার। আপনার তো অনেক অভিজ্ঞতা স্যার, বলতে পারবেন কি করলে আমার ওই একমাত্র বোবা ভাইটা আবার আগের মতো কথা বলতে পারবে? মধ্য কলকাতার মধ্যরাতের মধ্যমণি মিস্টার তুষার মল্লিকের মল্লিক মৌচাকের একটা বিখ্যাত সন্দেশ ওই বোবা ভাইটাকে খাইয়ে দেবেন, তাহলেই ও কথা বলবে। বোবা বোবা বোবা, এ যুগের প্রতিবাদ যেমন বোবা, শুভ শক্তি যেমন বোবা, তেমনি বোবা হয়ে গেছে আমার সাহিত্যের ভাষা। তাই আমি লেখা বন্ধ করে দিলাম। সেই সঙ্গে আমি লিপিকে বললাম, লিপি তুমি যেমন কলেজ যাওয়া বন্ধ করেছো, তেমনি তুমি আজ থেকে বাজার করতেও যাবে না। লেখন বাবুর মুখে কি সুন্দর কথা। মানে তুমি কি তোমার বইয়ে এইসব লিখছো নাকি গো? বললাম তো লিখছি না। তাহলে লেখার টেবিলে বসে এতক্ষণ ধরে কি করছিলে গো? এই সমাজ সম্পর্কে আমি যত ভালো কথা লিখেছিলাম, সেই ভালো কথাগুলো আমি কেটে দিচ্ছিলাম। ভালো কথা কেটে দিয়ে? ভালো কথা কেটে দিয়ে কালো কথা লিখছিলাম দীপিকা, কালো কথা। যে কথার মধ্যে কোনো আলো নেই, একটুও নেই সূর্যোদয়ের সম্ভাবনা, শুধু দুর্ভাবনার দুশ্চিন্তা নিয়ে এদেশে লক্ষ লক্ষ মানুষকে শুধু দিন কাটাতে হবে। আর কি বলছো গো তুমি? মাপসুন নাই বোঝো দীপিকা, মাপসুন নাই। ওই বড় বড় মাছেরা যেমন ছোট ছোট মাছেদের গিলে খায়, তেমনি মাপসুন নাই চলছে এদেশের শিল্প সাহিত্যে, রাজ্য রাজনীতিতে। দেখো বাবু, ওইসব মাৎসনা ভাৎসনা আমি বুঝি না। আমি শুধু বুঝি ঘর সংসারের কথা। তুমি এক কাজ করো, তুমি লিপিকে কলেজ যেতে বলো, আর তার আগে বলো বাজার থেকে কিছু আনাজপাতি কিনে নিয়ে আসো। আমি যখন বলেছি লিপি আজ থেকে কলেজেও যাবে না, বাজার করতে ওইসব সাহিত্যের কথা শুনলে আমার সংসারটা চলবে না। বাবু তো দিন রাত ভাবে বাগানে বেরিয়েই বেড়াচ্ছে। অভাব তো লাগবে না, লেগে তো থাকবে। ওইসব শুনলে আমার সংসারটা আর চলবে না, বলে দিলাম। হ্যাঁ শোনো, অনেক কথা তোমার আমি শুনেছি। এক কাজ করো, লিপিকে তুমি বাজার যেতে বলো, কলেজ যেতে বলো। আর তুমি বারণ করছো, আমি লিপিকে কলেজেও পাঠাবো, বাজারেও। আজ থেকে কলেজে যাবে না, বাজারও যাবে না। তুমি কি মনে করেছো বলো তো? জামাইবাবু, আপনি কেন বৃথা চেষ্টা করছেন বলুন তো? যে বুঝবে না তাকে আপনি কেন বোঝানোর চেষ্টা করছেন? লিপি,
সাহিত্যিকদের যে ওটাই কাজ। জামাই বাবু, হ্যাঁ লিপি, হ্যাঁ, সাহিত্যই তো মানুষের মনে পৌঁছে দেয় নতুন বোধের বর্ণমালা। এই সাহিত্যিকেরাই তো খুঁজে দেয় বিশ্ববিজ্ঞানের উৎস মুখ। এই সাহিত্যের আগ্নেয়গিরি থেকেই তো গলন্ত লাভার মতো বেরিয়ে আসে নতুন দিনের চেতনা। আপনি ঠিকই বলেছেন জামাই বাবু, কিন্তু দিদি তো এসব কিছুই বোঝে না। আমি সব বুঝতে চাই না, আমি শুধু বুঝি সবাই যেমন চলছে আমাদেরও ঠিক তেমনি চলবে। কিন্তু না, খবরদার লিপি, ওই কিন্তু করে আমার মাথাটা খারাপ করে দিবি বলে দিলাম। এমনি তো পাগলের পাল্লায় পড়ে আমার মাথাটা খারাপ হয়ে গেছে, তারপর ঠং করে তুই জামাই বাবু ভাই ওকালতি করবে না, করে যাবে না, লেখাপড়া ছেড়ে দেবে। আরে বাজারে গেলে পাড়ার ছেলেরা চুলে নিয়ে চলে যাই। বাজারে ব্যাগ আর পড়বো, যা বাজার থেকে কিনে নিয়ে। কি বলছো তুমি? ঠিক কথাই বলছি, পাড়ার ছেলে বলি শোনো, ওই গুন্ডাগুলোর হাত ধরেছিল আর তো কিছুই করেনি। অশ্লীল, ভীষণ ভয়ঙ্কর রকমের অশ্লীল। এমনি করে দেশের চরিত্রহীন সংসারে একটু করে জন্ম হচ্ছে এই অশ্লীলতার অপসংস্কৃতির জোয়ারে ভেসে যাচ্ছে বিংশ শতাব্দীর মৃতদেহ। এবারে বাঁচানো যাবে না, এর রাত হবে না, একে নতুন করে বাঁচিয়ে ফিরিয়ে দেওয়া যাবে না। মানবিকতা। তবু তো আমি একজন সাহিত্যিক, আমাকে তো শেষ চেষ্টা একবার করে দেখতেই হবে। দাও ভাই, ব্যাগটা আমাকে দাও, আমি বাজারে যাচ্ছি। আপনি কি বলছেন জামাই বাবু? আপনাকে যে কাজ বানাই না জামাই বাবু, আপনাকে যে লিখতে হবে জামাই বাবু। কি লিখবো লিপে, আমি কি লিখবো? আমার সাহিত্যের যে প্রথম পাতাটাই পচা। কালিদাসের মালিনী ছিল, বিদ্যাপতির ছিল লক্ষ্মী, চণ্ডীদাসের ছিল রামী ধোপানি। আমার যে কেউ নেই, আমার যে কেউ নেই, আমি একা, আমি অসহায় একা। না না জামাই বাবু, না, আপনি একা নয় জামাই বাবু, অনেকেই আছে। হ্যাঁ জামাই বাবু, তেমনি অন্ধকারকে দূর করতে যেমন আলো আসে, তেমনি রাতকে দূর করতে সূর্য উদয় হয়, তেমনি অশুভ শক্তির হাত থেকে আমাকে রক্ষা করতে সেদিন শুভ শক্তি উদয় হয়েছিল জামাই বাবু। আপনি লিখুন জামাই বাবু, আপনি লিখুন। এই পৃথিবীর আর কেউ আপনার পাশে থাকুক আর না থাকুক, এই ছোট বোন আপনার পাশে সারাটা জীবন থাকবে জামাই বাবু, সারাটা জীবন থাকবে জামাই বাবু। সাহিত্যিক পুলকেশ রায়, তুমি অসহায়ের মতো এতক্ষণ শুধু বৃথাই না। আমি লিখবো, আমি আবার নতুন করে লিখবো, আমি আবার নতুন করে লিখবো। একদা বানর হইতে মানুষ হইয়াছিল, আবার আজ মানুষ পুনরায় বানর হইতে চাহিতেছে। বাবা পুলকেশ, আমি তোর মামা, সরল মামা। মামা তুমি কিছু বলবে না? বলবো না বাবা, বলবো না, শুনবো। কি শুনবে? আজ 4 দিন ধরে দেখছি তোরা দু মানুষের খালি ঝগড়া করছিস। কেন কেন তুই বৌমার সঙ্গে ঝগড়া করে অকারণে কষ্ট পাচ্ছিস? মামা একটা কাজ কর। কি কাজ? বৌমা এখন ধারে পাশে ন্যায় দেখছি, তাই কাজের কথা তোকে বলেই ফেলি। বলে তোদের ঝগড়াঝাটি গন্ডগোল সব তো লিপি মেয়েটাকে নিয়ে। তা দে না, মেয়েটা সিঁদুর দে, সিঁদুর তুলে। কি বলবো? তুই নয়, শুধু তুই দিতে যাবি কেন? আরে তোর মামাতো ভাই রঞ্জনকে তুলিয়ে দে। কি বলছো তুমি? রঞ্জনের সঙ্গে লিপির বিয়ে? বাবা বলকে রঞ্জন এখন বাসে গেলেই ভালো হয়েছে। তুই কি মনে করছিস বিয়ে করে সংসার চালাতে পারবে না? আরে কেন পারবো না? আমি বড় বাস চালাতে পারি, আর একটা সংসার চালাতে পারবো না? রঞ্জন, আরে পুলকেশ দা, তুমি ওই নিয়ে কোনো টেনশন করো না। দেখো, বড় বাসের মালিকরা যেমন নিশ্চিন্ত আমার হাতে বাস ছেড়ে দেয়, তুমিও তেমনি তোমার শালি ওই লিপিকে আমার হাতে ছেড়ে দাও, এবং আমি হেল্পই চালাবো।
রঞ্জন, আরে রঞ্জন মদ খাওয়া কবে ছেড়ে দিয়েছে? রকমাজি করেও ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ওই পাড়ার মুখে ছেলেদের মুখে শুনলাম তুই নাকি আজকাল সাতটা খেলছিস। না মানে হ্যাঁ ওরে হতভাগা, সাতটা খেলছিস? দেখবি একসাথে তোর বদন বিকে দেবো। হ্যাঁ, মেরো না মামা, মেরো না। তোমার এই 30 বছরের নাবালক ছেলের গায়ে হাত দিয়ে আজ আর কোনো লাভ হবে না। হবে না মানে? আরে হবে নাকি? আরে হতভাগা, আগে তোর এই দাদার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা কর আর কোনোদিনও সব সাতটা বাচ্চা খেলবি না। এই প্রতিজ্ঞা করলাম, জীবনে আর কোনোদিন সাতটা জুয়া খেলবো না। আয় এদিকে আয়, আমার পায়ে হাত দে। খেলবো না। এরা আমার উপন্যাসের চরিত্র। আমার মামা আর মামাতো ভাই রঞ্জন দূর পল্লী গ্রামে ছিল এদের বাড়ি। আমি ওদের চরিত্র লিখেছি, দেখে লিখেছি। আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমার মামা আমার পকেট থেকে টাকা চুরি করছিল, আর ঠিক একই সময়ে আমার মামাতো ভাই রঞ্জন ওই বাথরুমের দরজার ছিদ্রে চোখ রেখে দেখছিল লিপির নগ্ন প্রায় স্নান করা। আমার সেই মামার মামাতো ভাই রঞ্জন আজ কত ভালো হবার অভিনয় করছে। আপনারা প্লিজ দেখুন। ভালো হয়ে যাবে। আরে রঞ্জন একবার যখন প্রতিজ্ঞা করেছে ও নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাওয়াই তো ভালো মামা। মামা, একটা কাজ কর, ওই তোমরা এখন বাড়ি যাও। ওই আমি রঞ্জনের সঙ্গে লিপির বিয়ের ব্যাপারটা পরে ভেবে তোমাদের বলবো, কেমন? যাও তোমরা এখন যাও। আচ্ছা বাবা, আচ্ছা। এই হতভাগা, আমি এখন স্নান করতে চলবো। নিজের কথা ভালো হয়ে যাচ্ছিস, মাঝে মাঝে এসে ওদের পুলিশের কাছে তোর পেমান দিয়ে যাবি, বুঝলি? ফাঁকা। আচ্ছা পুলকেশ দা, ওইসব বই টই পড়লে ভালো হয়ে যায় নাকি বলো? ঠিক আছে, আমি কাল থেকে বই পড়বো, কিন্তু কি বই পড়বো বলো তো? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম ভাগ। মানে ওই অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। পুলকেশ দা, তুমি আমাকে এখনো সেই বাচ্চা ছেলে মনে করছো তাই না? এখনো সেই শিশু মনে করছো? শিশু? আমি চাই শিশু হেন উলঙ্গ পরাণ। কবি, আজ যদি তুমি বেঁচে থাকতে তাহলে তুমি দেখতে পেতে এদেশের প্রত্যেকটি শিশুর আর যিশুর মতো অবস্থা। তারা না পাচ্ছে মাকে, তারা না পাচ্ছে বাবাকে, শুধু শৈশব থেকেই বইতে শিখছে চরিত্রহীনতার জামাইবাবু, আজ বাজার থেকে দুটো সাহিত্যিকের চরিত্রের সঙ্গে তোমাকে পরিচয় করাবো বলে নিয়ে এসেছি। তন্ময়বাবু, ইনি হচ্ছেন আমার জামাইবাবু, আর জামাইবাবু ইনি হচ্ছেন তন্ময়বাবু। সেদিন ইনি আমাকে ওই গুন্ডাদের হাত থেকে রক্ষা করেছেন। আর আমি হচ্ছি গুন্ডা ভদ্রলোকের বড় বৌদি। নমস্কার। ছোট ঠাকুরপো, তুমিও নমস্কার করলেন। উনি না সাহিত্যিক, বয়সে তোমার থেকে বড়, তোমার দাদার মতো লেখাপড়া শিখে শিখেছো তোমরা সকালবেলায় কলেজে গিয়ে শিখে বই পড়ছো, নিজেদেরকে পড়ছো না। গুণীজনকে সম্মান জানাতে হয়, তাদের পায়ে হাতে প্রণাম করতে হয়, তাও কি তোমরা শেখনি? মাফ করো বৌদি, তুমি আমাকে মাফ করো। ক্ষমা করবেন পুলকেশ বাবু, আমি উত্তেজিত হয়ে চিৎকার করে কথা বলে ফেলেছি, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আবার নতুন করে লিখবো মানুষের কথা, যে মানুষের আর কোনোদিনও ফিরে যাবে না। অসভ্য বর্বর যুগে ডারউইনের থিসিস পড়ে জলজ উদ্ভিদ থেকে প্রাণীর জন্ম প্রজন্ম পেরিয়ে কোটি বছর বিবর্তন আবর্তনের মধ্যে পাক খেতে খেতে আজকের এই সভ্য সমাজের উৎপত্তি। এরা পিছনে ফিরবে না, এরা সামনের দিকে এগিয়ে যাবে। মানুষ আবার সত্যি কথা বলবে, মানুষ আবার সকলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, সবাই মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দেখলেন তো ভাই, দেখলেন তো? একটু আগে আপনাকে আমি বলেছিলাম না আমার স্বামী একটা পাগল, এখন নিজের চোখে সব দেখলেন তো? এদের সঙ্গে তুমি কথা কইবে না? হ্যাঁ, নিশ্চয়ই কথা বলবো। লিপি, এনাদের সঙ্গে ওই বাজারে গিয়ে দেখা হলো বুঝি? হ্যাঁ, আমি তো লক্ষ্যই করিনি, আমাকে পিছন থেকে তন্ময়বাবু ডাকলেন। ওর চোখে যে ক্যামেরা আছে ভাই, তাই
তাই তোমাকে দেখে ঠিক চিনতে পেরেছে। বৌদি, সেদিন যে আমি ওকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে ওর গালে একটা চড় মেরেছিলাম। ওদিকে নয়, এদিকে তাকাও। মানে থাক, পরে পড়বে। এখন তুমি বর্তার নামটা বলে দাও দেখি। আমার বর্তার নাম সুখময় সেন। সুখময় সেন? হ্যাঁ, আর তিনি পুলিশ অফিসার। দাঁড়াও লিপি, দাঁড়াও। সুখময় সেন, হ্যাঁ, একজন সুখময় সেনের সঙ্গে আমি একই স্কুলে পড়তাম, একই গ্রামে ছিল আমাদের বাড়ি, দুজনেই দারুণ বল খেলতাম। তারপর দুজনেই হারিয়ে গেলাম সময় আর প্রয়োজনের অরণ্যে। কথার পর কথা সাজিয়ে আমি হয়ে গেলাম সাহিত্যিক, আর চোর ডাকাত গুন্ডা সমাজ বিরোধী ঠেঙিয়ে আমি হয়ে গেলাম দুধে পুলিশ অফিসার সুখময় সেন। জুলদার কবেকার অন্ধকার বিদিশার মেশা, মুক্তার সাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর, আলে ধরে যে নাবিকে হারায়েছে দিশা। এতদিন কোথায় ছিলে? আরে শান্তি, কি ব্যাপার তোমরা এখানে? হেলাম কি করে, তাই না? খুব আশ্চর্য ব্যাপার। তার চেয়ে আরো আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে তুমি এতক্ষণ এখানে এসো আমাদেরকে লক্ষ্য করোনি। কি করে লক্ষ্য করবে বলো তো বৌদি? কৃষ্ণর সঙ্গে যখন সুদামার দেখা হয়েছিল তখন কি চারিদিক দেখা করার ওদের সময় ছিল? বাহ, ভেরি গুড এক্সাম্পল। তা তোমার নাম কি? দাদা ওই মেয়েটাই হলো সেই লিপি। লিপি মানে লিপিকা। লিপিকা? হ্যাঁ ঠাকুরপো, হ্যাঁ, ওই লিপিকাই তো আমার আপনার বন্ধু শালী। পরম পরাক্রমশালী জবরদস্ত পুলিশ অফিসার সুখময় সেনের বাল্য বন্ধুর একমাত্র শালীকে একদল শালিকের বাচ্চা চঞ্চুদার আক্রমণ করিয়াছিল। অতএব সাহিত্যিক বন্ধু পুলকেশ রায়, কে সৃষ্টিটা আমি তোর মুখ থেকেই শুনতে চাই। দিদি, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলে না বলো নয়, বলুন নয়, বলো। এখানে তো দাদা বউ হয়ে আছে। আস্তে আস্তে বলো। আরে আমি কি করে বাইরে যাব? জামাই বাবু তো আমাকে কলেজে যেতে বারণ করে দিয়েছে। তুমি কলেজে যাবে? কি করে যাব? লুকিয়ে যাবে? লুকিয়ে? মল্লিক বউটাকে গিয়ে আমি সেই মৌমাছিগুলোকে দেখে এসেছি। কাল আমি আমার মেজো ভাইয়ের সঙ্গে যুক্তি করে ওই গ্রিনটা আমি রেড করব। পুলিশ কি রে সুখময়? আরে বাবা, আমি যখন আছি তখন তোর চিন্তা কি? তুই যেমন লিখছিলিস তেমন লেখ, না থেকে লিপিকা তুই কলেজ পাঠা। তুই গরম ধর, আমি চাবুক ধরি। দেখি সাহিত্য আর প্রশাসনের শাসনে এই সমাজ বিরোধীরা সাহেস্তা হয় কিনা। মনে রাখবি, আগামী রবিবার আমাদের বিবাহ বার্ষিকী। আচ্ছা, আর সেই উপলক্ষে তোদের সকলে আমাদের বাড়িতে এই পবন, তোর মেজো বৌদিমণির জন্য এক কাপ গরম চা নিয়ে আসবি। শুধু চা নয়, চায়ের সঙ্গে বিস্কুটও দিতে বলো। এই দুটো চায়ের বিস্কুট রাখবি রে। মেজো বাবু, বড় বৌদিমণি বললেন মেজো বৌদিকে ভিতরে গিয়ে চা খেয়ে আসে। শুনলে তো তোমাদের বড় বিবির হুকুম, আমাকে নাকি এই অবস্থায় ভেতরে গিয়ে চা খেয়ে আসতে হবে। আরে যাও না, এই উৎসবের দিনে একটু ভিতরে গিয়ে চা খেয়ে এসো। বাবা, কি সুন্দর কথা। এই ভ্যাপসা গরমে আমি ভেতরে গিয়ে চা খাবো। আরে আয়নার সামনে দাঁড়িয়ে যে 3 ঘন্টা ধরে ফুল বডি মেকআপ করলাম, সেটা নষ্ট হয়ে যাক আর কি। মেজো বৌদি, ওই বড় বৌদি কিন্তু একটুও মেকআপ করেনি। আরে বাবা, জানলে তো করবে। কোন হাবাতে খানের মেয়ে ভাগ্যক্রমে এই বাড়িতে এসে পড়েছে। আর তাছাড়া মেকআপ করে আধপুরো বরের সামনে দাঁড়াবেই বা কোন লজ্জা। কি বললে? বড় বাবু আধপুরো? না, আধপুরো নয়, তোর মেজো বাবুর মতো সেক্সি হ্যান্ডসাম ইয়াং ম্যান। এই চিন্ময়, একটা সিগারেট খাবো? ছি মেজো বৌদি, ছি। আমি অনেক বাড়িতে রান্নার কাজ করেছি, এই আপনার মতো বউ আমি কোনো বাড়িতে দেখিনি। যা দেখছি তার কতটুকু বলতে পারলাম গো মেজো বৌদি। এই ছোট লোক, এসব কথা কে শিখিয়ে দিয়েছে? বড় কি বোঝে? আপনাদের মতো সভ্য ভক্ত লোকেরা এই আমাদের মতো গরিব মানুষের ভালো কথা শিখিয়ে দেবেন, সে সত্য যুগ কি আর আছে? এত বড় কথা? মারো
ও ছোট লোকে দুবারে দুজনে চড় মেরে বুঝিয়ে দিন ছোট মুখে বড় কথা বলার এই হচ্ছে শাস্তি। মহেশ, আমি হাজার দিন তোকে বলেছি না ওই বড় বাবু আর বড় বৌদিমণি ভালো লোক নয়। ওদের মুখে ভালো মানুষের মুখোশটা আছে, ওদের উপরটা খুব ভালো কিন্তু ভিতরটা মিশমিশে কালো। চিন্ময়, কালকের অফিস থেকে ফেরার সময় তুমি ওই মহেশের জন্য না একটা জামা আর প্যান্ট কিনে নিয়ে আসবে। ঠিক আছে, আমি এখন যাচ্ছি মেজো বাবু। তবে একটা কথা, ওই বড় বাবু যে আজ পুরো এই যে কথাটা বললেন আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে চিন্ময়, সামনের মাসেই ওই ছোট লোক চাকরটাকে না এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। সামনের মাসে নয় দাদা, সামনের মাসে নয়, ওকে আমি কালই বাড়ি থেকে তাড়াবো। চিন্ময়, এই সংসার হলো ঘোর দৌড় খেলা রেসের মাঠ, আর বুড়ো বাবা সেই মাঠের চকি, ও তাদের হাতেই থাকে ঘোড়া ছোটানোর লাগাম। স্বার্থের লাগাম নিয়ে তারা যতই চেষ্টা করুক ওই বড় ঘোড়াটাকে এগিয়ে নিয়ে যাবার, কিন্তু পিছনের সেই ছোট্ট ঘোড়াটা ঠিক এগিয়ে যাবে। আমি ঠিকই বলেছেন ম্যাডাম। ওই কথা বাবা সাহসী হলে ওই বড় বাবু আর বড় বৌদিমণি সংসারটাকে নিয়ে যা নয় তাই করছে। আপনারা দুজনের সংসারটার উপরে একটু নজর দিন। মহেশ, দাদা বাবু, বৌদিমণি, আপনারা নিজেদের গয়না ভান্ডার নিজেরা বুঝে নিন। এই যুগে বাবা, ভাই, দাদা, বৌদি যতই বলুন কেউ কারো নয়। কি বললি রে মহেশ? ওকে আমি আরে বাবা, খারাপ কথা তো কিছু বলিনি বাবা, মহেশ বলছিল। আজে বাজে বন্ধু বান্ধব নিয়ে অযথা সময় নষ্ট করবেন না। ওই দাদা, ভাই, বৌদি এছাড়া কেউ কাউরির নয়। ওকে হ্যাঁ কথা বাবু, আমি ওই কথাই বলছিলাম। আপনি শুনতে হয়তো ভুল করেছেন। শুনতে ভুল করেছে? হ্যাঁ বাবা, আপনি ঠিকই শুনেছেন। ওই ছাড়া এবং আর এই দুটো কথা আপনি শুনতে পারেন। হ্যাঁ বাবা, বাবা, দাদা, ভাই, বৌদি ছাড়া আর কেউ কারণ নয়। তোমরা যখন বলছো তখন হবে হয়তো, সত্যি হয়তো আমি শুনতে ভুল করেছি। বাবা, চিন্ময়, নিজ বৌমা, হয় অনেক সময় মানুষের জীবনে এইরকম ভুল হয়। এইরকম অনেক ছোটখাটো কথা শোনার ভুলেই হোক আর বলার ভুলেই হোক কত সোনার সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আগে হ্যাঁ বাবা। রামায়ণেও তার জল জ্যান্ত প্রমাণ আছে। যেমন ওই কইকেয়ীর কথা শুনে রাজা দশরথ রাম সীতাকে বনে পাঠিয়েছিল। কাল রাত্রে বড় বৌমা আমাকে রামায়ণের ঠিক ওই জায়গাটাই পড়ে শোনাচ্ছিল। আহা আহা, মা আমার কত সুন্দর রামায়ণ মহাভারত পড়ে। ওই রামায়ণ মহাভারত শুনেই তো বৌদি আপনাকে হাতের মুঠোয় করে নিয়েছে বাবা। কি বললি চিন্ময়? আপনার ছেলে ঠিক কথাই বলেছে বাবা। মেজ বৌমা, বাবা, আপনার মেজ বৌমার ওই সাজ পোশাক দেখে ওকে আপনি ভুল বুঝবেন না। ওর ভিতরটা খুব নরম, খুব দুর্বল। হ্যাঁ বাবা, বড় যেভাবে আপনাকে রোজ রোজ শাসন করে না, আমার একটু সহ্য হয় না। এই যে দেখুন না, এই বাড়িতে একটার পর একটা ফাংশন লেগেই আছে। এই যে সংসারে অপচয়। হ্যাঁ বাবা, এই দেখুন না, দাদা বৌদির কবে বিয়ে হয়েছে, কিন্তু প্রতি বছর তাদের বিবাহ বার্ষিকী করে গোছা গোছা টাকা অপব্যয় করা হচ্ছে। অপব্যয় নয়তো কি বাবা, এইসব ফাংশন টাংশন না করে টাকাটা যদি আপনার হাতে তুলে দিত। যেমন আমি আমার মাইনের সমস্ত টাকা আপনার হাতে তুলে দিলাম। আরে সুখময় দেয় না বাবা না, সব টাকা দেয় না। আমি যা দিই তার অর্ধেকও দেয়। আরে বাবা, কি করে দেবে? বড়দা যে দিদিদের ব্যাংকে টাকা জমাচ্ছে। হ্যাঁ, দেখবে ওরা, দেখবে দাদা যা টাকা ওড়ানোর অভ্যাস হয়েছে না, বর্তমানে একদিন মার্ডার হয়ে যায়। না, ও কথা বলিস না চিন্ময়, ও কথা বলিস না। এই দেখ তোর মুখের ওই কথাটা শুনে আমার শরীরটা কেমন থরথর করে কাঁপছে, আমার মাথাটা ঘুরছে, আমি চোখে ভালো দেখতে পাচ্ছি না, বুকের ভেতরটা যে কি হচ্ছে আমি তোদের বোঝাতে পারছি না রে, তোদের বোঝাতে পারছি না। কি যন্ত্রণা, কি জ্বালা ওরে চিন্ময়, বাবা হওয়ার যে কত যন্ত্রণা।
যারা বাবা হয়েছে তারাই বোঝে রে, আর কেউ বুঝে না রে। পিছিয়ে পড়া ছোট্ট ঘোড়াটা এবারে করছে বড় বিবি এই সংসারের সব কটা গলা খোলা একদম কিন্তু সেই হাতটা যে হাতে শক্ত করে চাবিটাকে ধরে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে এই বাড়ির সব কটা ঘরের তালা অনায়াসে খুলে ফেলা যায়, সেই হাতটা কোথায় মানে ঠাকুরপো? তুমি বুঝিয়ে বলো না বৌদিকে। দিদির এখন কোনো কথাই কানে ঢুকবে না, কারণ দিদিকে দেখে মনে হচ্ছে দিদি ভীষণ রেগে আছে। চায়ের কথা বলতে এসে বাবন তোমাদের কাছ থেকে কি সমস্ত কথা শুনে বাইরের ঘরে বসে কাঁদছে। হ্যাঁ, তোমরা তাকে ছোট লোক বলেছ। দিদি, ছোট লোক আর ছোট ছেলে একই কথা। ছোট ছেলে? হ্যাঁ বৌদি, তোরা তো কথাটা আমার সামনেই বলেছে যে বাড়িতে একটা এত বড় উৎসব চলছে আর তুই কিনা ছোট ছেলের মতো এদিক ওদিক ঘোরাঘুরি করছিস। ঠিক আছে, এটা আমি মেনে নিলাম, সেই না হয় শুনতে ভুল করেছে, কিন্তু বাবা বাবা কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়লো কেন? চোখ ভর্তি তার জল। আমি ছুটে গিয়ে বাবার কাছে জিজ্ঞাসা করলাম, বাবা কি হয়েছে? তখন বাবা বাচ্চা ছেলের মতো কাঁদতে কাঁদতে আমাকে বললো, বড় বৌমা, আমার বড় ছেলে মার্ডার হয়ে যাবে। দেখলে ডোরা, দেখলে আমি বারবার তোমাকে বারণ করলাম যে বাবার সামনে এইসব কথা আমি জিজ্ঞাসা করবো, আর আমিও কেমন বোকা আছি, তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। আরে বাবা, বললাম পুলিশ অফিসার মিস্টার মেহতার হত্যাকাণ্ডের পর আমার ভীষণ ভয় করে গো বৌদি, আমি দাদা না কোনোদিন মার্ডার হয়ে যাই। ও দেখো দেখি, এই কথা। বাবা তো এই কথা শুনে বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করে দিল। দিদি, বুড়ো হলে মানুষ না এরকম ছেলে মানুষই হয়ে যায়। ঠিক বলেছো মেজো বউ। আবার আমাকে মেজো বউ দিদি ভাই, তোমাকে কতবার না বলেছি তুমি আমার নাম ধরে ডাকো। কোনো কিন্তু নয় বৌদি, কোনো কিন্তু নয়, দিদি বোনের নাম ধরে ডাকে, এতে আবার কিন্তু। বাহ বাহ মেজো ঠাকুরপো, বড় ভালো কথা বলেছো, সুন্দর কথা বলেছো, শিক্ষার কথা। তোমার মুখে কথাটা শুনে আমি ভীষণ আনন্দ পেলাম ভাই। তো দিদি ভাই, তুমি কি পাগল? হ্যাঁ হ্যাঁ, তোদের মতো পাগল পাগলিদের সংসারে হাফ পাগল না হয়ে কি আমি থাকতে পারি? বল বল বল, তুই কি বলবি? বলছি, আজ তোমাদের বিবাহ বার্ষিকী, সাজ নেই সজ্জে নেই, এরকম একটা রোল করে শাড়ি পরে আছো, চলো আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে মেজো ঠাকুরপো, শুনতে পাচ্ছ ডোরার মাথা ঠিক নেই, বলে কিনা আমাকে সাজিয়ে দেবে। বৌদি, ডোরা তো ঠিকই বলেছে, ডোরার মতন সাজলে বৌদি দাদা তোমাকে দেখে টাকার বয়স অনেক কমে যাবে। আরে বাবা, লজ্জা কি আছে দিদি ভাই? বড়টা না হয় আধ বুড়ো হয়েছে, পুরোপুরি তো বুড়ো হয়নি। এক্স্যাক্টলি। মেজো ঠাকুরপো, ডোরা আমি যাই, আমি যাই। আজ তোমার কোথাও যাওয়া চলবে না, আজ তোমাকে সাজতে হবে, নাচতে হবে, গাইতে হবে, আর ঠিক এমনি করে বলতে হবে, যৌবন জল ছবি প্রেমের সুখে সে যেন, এই যৌবন জল ছবি যেন ধরা পড়ে না। স্টপ রাস্কেল,
আমরা হ্যাঁ হ্যাঁ, তোরা তোরা শিক্ষার রাংতায় মোড়াই দেশের হাজার হাজার যুবক যুবতীরা সমাজ সভ্যতাকে তোরা কোন অন্ধকারে নামিয়ে নিয়ে যেতে চাস? উৎসবের নাম করে যে নোংরামর মহোৎসব আজ সারা দেশ জুড়ে চলছে, তার জন্য তোরা দায়ী। তোরা, আমি তন্ময় নামে কলেজ স্টুডেন্ট, দিন রাত যার তন্ময় হয়ে থাকার কথা পড়াশোনা নিয়ে, সেই তুই তোর মেজ বৌদির সঙ্গে অশ্লীল নাচ গানে উন্মত্ত হয়ে উঠেছিস। তোর লজ্জা করলো না? আমাদের তোদের শরীরে একটা ভালো বাবা, একটা ভালো মায়ের রক্ত অংশ অস্থিমজ্জায় মিশে আছে, সে কথা তোরা কি করে ভুলে গেলি? কেন দেখতে পেলি না এ ঘরের দেওয়ালে টাঙানো আছে ঠাকুর রামকৃষ্ণ দেব, যৌবন সন্ন্যাসী বিবেকানন্দ আর বিশ্ব ভ্রাতৃত্বের প্রতিমূর্তি ভগিনী নিবেদিতার ছবি? চুপ করো, চুপ করো, তুমি একদম চুপ করো। তোমার জ্ঞানের ধারাপাত এবারে সকলের মুখস্থ হয়ে গেছে। যৌবন শুধু যদি ত্যাগের জন্য হয়, তাহলে কেন এদেশে ছাপা হয় একাধিক উলঙ্গ পত্রিকা সংস্কৃতির নাম নিয়ে? কেন দেয়ালে দেয়ালে সেটে দেওয়া হয় যুবক যুবতীদের ছবি সাদা উলঙ্গ দেহ? সমাজ বিরোধীদের পেছনে না লেগে ভারত সমাজপতি সমাজ বিরোধীদের চরিত্রগুলো আগে পালিশ করে দাও, না হলে সবাই বলবে পুরোপুরি পুরো না হলে হাতগুলো পুলিশ অফিসার। যৌবন শব্দটাই সহ্য করতে পারে না। শান্তি! ঠিকই বলেছে দাদা। ওই মল্লিক মৌচাকে গিয়ে মৌমাছিগুলোকে উড়িয়ে দিয়ে এদেশের শান্তি তুমি রক্ষা করতে পারবে। আগে রক্ষা করুন নিজের ঘরের শান্তি। শান্তি, একটু আগে তুমি যে কথাগুলো বললে, তুমি জানো সে কথার মানে কি? তুমি যে একটু আগে যে কাজটা করলে, তুমি কি জানো সে কাজটার মানে কি? তুমি কি হিসাব করে কথাগুলো বলো? কিসের হিসেব বলো তো, কিসের হিসেব? আমার জীবনের যোগ বিয়োগ গুণ ভাগ সব অঙ্কের, সব সংখ্যাই এক। আর সেই একের ডান দিকে শূন্য দিলে সংখ্যা বেড়ে যায়। 10 হয়, 100 হয়, 1000 হয়, লক্ষ হয়, কোটি হয়। আর বাঁয়ে শূন্য দিলে বেচারা একাই পড়ে থাকে। তাই তো কাব্যকারা লিখে গেছেন, কোটিকে গুটি কিলোয়। হাসবে না, একদম হাসবে না তুমি। তোমার ওই আজ হাসিটা ভালো লাগছে না। কি করে লাগবে? আমি যে তোমার রাত বুড়ো স্বামী। কথাটা কিন্তু আমার নয়। হ্যাঁ হ্যাঁ, তোমার মনের কথাটাই আজ অন্যের মুখ থেকে বেরিয়ে গেছে। তুমি অন্যের বেনামে তুমি তোমার মনের কথাটা আমাকে শুনিয়ে দিয়েছো। এতদিন পরে বুঝি তুমি তোমার শান্তিকে চিনলে, বুঝলে? তাহলে বলো তো, কার জন্য আমি আদৌ পুরোই সেজে থাকি? বলো, নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে ভুলে যাই। আমি আমার জীবনের সমস্ত কথা বলে আমার স্বামী শ্বশুরের মঙ্গল চিন্তায় আমি ঠাকুর ঘরে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে বলি, সুখে রেখো মা লক্ষ্মী আমার, সুখে রেখো মা লক্ষ্মী আমার, যেখানে যে জন আছে প্রতি সন্ধ্যায় করি গো প্রণাম, প্রতি সন্ধ্যায় করি গো প্রণাম। ভুল হয়ে যায় পাছি, ভুল হয়ে যায় পাছি, সুখে রেখো মা গো লক্ষ্মী আমার।
আমি তোমাকে ভুল বুঝে অনেক কটু কথা বলেছি, তাই ভুল হয়েছে আমার। তুমি তুমি আমাকে ক্ষমা করো শান্তি। আমি ক্ষমা করব তোমাকে? না গো না, আমি তোমাকে ক্ষমা করতে পারি না, সাহস নেই। আমি তোমাকে পুজো করতে পারি গো। তুমি আমাকে আশীর্বাদ করো, শান্তির এই সংসারে যে অশান্তির ঝড় উঠেছে, সেই ঝড় যেন আমি মাথায় করে বইতে পারি। আমাকে তুমি সেই আশীর্বাদ করো গো, আমাকে তুমি সেই আশীর্বাদ করো। একটুখানি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করো, আমি নিজের হাতে গাঁথা মালা তোমার জন্য নিয়ে আসি। আমি আমার দেবতাকে আজ নিজের হাতে পুজো করবো গো। একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। এমনই ছোট ছোট ভুলের চারা মানুষের জীবনে ডালপালা মেলে প্রকাণ্ড বৃক্ষে পরিণত হয়, আর তখনই